হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদের সাথে চট্টগ্রামের দুইটি ভৌতিক সত্য ঘটনা শেয়ার করতে চলেছি। ঘটনা দুটি যিনি লিখেছেন উনি নাম প্রকাশে অনিচ্ছুক। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম ঘটনাটির নাম দিয়েছেন উনি হাটহাজারীর ভূত। এখন যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি ঘটে আমার নানা শ্বশুরের সঙ্গে। নানাকে আমি দেখতে পারিনি। আমি তাদের পরিবারে পা রাখার আগেই তিনি ভুবন ছেড়ে চলে যান। চিটাগং হাটহাজারী নানা বাড়ি। তো নানা কখনো বাড়িতে থাকতেন না, সবসময় পাহাড়ে পাহাড়ে থাকতেন। তার নাকি পাহাড়ই বেশ প্রিয়। নানা যখন নতুন বিয়ে করেন তখন এক সপ্তাহের মতো বাড়িতে থেকে আবার চলে যান সেই বিশাল বড় বড় পাহাড়ের এলাকায়। তবে খুব ভালো মানুষ ছিলেন। পাহাড়ের কাঠ কেটে পাজা করে দিয়ে আসতো বাসায়। তো একদিন যখন কাঠ কাটছিলেন তখন দূর হতে আওয়াজ তার কানে ভেসে আসলো। কারা যেন পবিত্র আল্লাহ পাকের পবিত্র নাম তুলে জিকির করছে। ওই দিন সে নাকি কাঠ কাটা বন্ধ করে তাদের জিকিরে তাল মেলান। দ্বিতীয় দিনও এমন চলে। তৃতীয় দিন যা ঘটল, তিনি দেখতে পেলেন একটা বিশাল বড় একটি ঝুড়িতে কাঁঠালের আকৃতির অনেক বড় বড় আম, আপেল, নানা রকমের ফল। তবে অবাক করা বিষয় হলো সবকটা ফল অর্ধেক খাওয়া। মনে হলো কেউ এই মাত্র রেখে গেল। তবে আশেপাশে কাউকে দেখতে পেলেন না। খেতে মন চাইলেও খেলেন না বা ধরলেন না। নিজের লোভকে সামাল দিলেন। এভাবে চলল 3 দিনের দিন। আবার যা ঘটল আর পারলেন না নিজের লোককে আটকাতে রাখতে। যেই না হাত দিতে গেল আর সব ফলগুলো এক এক করে বিশাল সাপ আকারের রূপ ধারণ করে। এর কিছুক্ষণ পরে লম্বা পাঞ্জাবি পরিহিত 10-15 জন অদ্ভুত চেহারার মানুষ। নানা ভীষণ ভয় পেয়ে গেলেন। তারা নানাকে কোনো এক বিষয়ে অভিশপ্ত করে, কারণ বিনা অনুমতিতে অন্যের জিনিসে হাত দেওয়ার সাজা পেতেই হবে। তারা নানাকে এও বলে, তুই যদি চাইতি তোকে পাহাড় সমান করে ফলমূল দিতাম। তারপর নানা অনেক কাঁদেন। তারা আবার বলেন, আমাদের কাছে নয়, আল্লাহর কাছে কাঁদ। সে যদি মাফ করেন তবে আমরা কিছুই না। এরপর হতে অনেক মাস বাড়িতে না গিয়ে সারাদিন পাহাড়ে ঘুরে বেড়ান। না খেয়ে ঘুরে বেড়াতেন আর আল্লাহর কাছে কাঁদতেন। আবার একদিন তারা আসেন, এসে বলে যান, যা তোর ক্ষমা হয়ে গেছে, এটা নিয়ে বাড়ি যা। এটা মানে একটা মানুষের হার। নানা ভালো হয়ে যান। পরে কাপা কাপা হাতে হারটি নিয়ে নেন। তারা এও বলে যে যখন সময় হবে তখন আমরাই বলবো এটা ব্যবহার করতে। খবরদার আর ভুল করিস না, এটা একটা সময় তোর অনেক উপকারে আসবে। তারপর নানাজি বাড়িতে ফিরে এসে সব নানিকে বলেন। সব শুনে নানি নানাকে গোসল করে আসতে বলেন, এসে খাবার খাবে। তো নানা নানিকে হারটা দিয়ে চলে যান ওয়াশরুমে। নানি দোয়া কালাম জানতেন। কারো কিছু হলে তার কাছে আসতেন। এমন সময় একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে আসে পেট ব্যথায় ফুঁক দিতে। তো নানি কি করলো, নানাকে না জানিয়ে ভাবলো হয়তো এটা দিয়ে কোনো কাজ হবে। হারটি নিয়ে এক গ্লাস পানির ভেতর চুবিয়ে সেই পানি খেতে দিল। বাচ্চাটার পানি খেয়ে আরও পেট ব্যথা বাড়ে। এক সময় বাপ মার সামনে বাচ্চাটা ছটফট করে মারা যায়। নানি কষ্টের চোটে হাড়টি ছুঁড়ে ফেলে দেয়। তখনই নানা বের হয়। এসব শুনে নানিকে অনেক বকে। ঘর থেকে বের হয়ে যাবে এমন সময় তারা আবার এসে বলে যায়, আর কোনো লাভ হবে না, তুই এখন পাগল হয়ে যাবি। এ কথা বলতে না বলতেই নিজের কাপড় নিজে খুলতে শুরু করে। এক সময় পাগল হয়ে দৌড়ে চলে যায়। কেউ আটকেও রাখতে পারলেন না। অনেকটা বছর পাগল হয়ে একদিন তার ইতিটানে দুনিয়া ছেড়ে চলে যায়। ঘটনাটি কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্টস বক্সে। ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন চলুন দ্বিতীয় ঘটনাটি শুরু করা যাক। এটি একটি সত্য ঘটনা যা বছর 4 আগে আমার সাথে ঘটেছিল। সে রাতে আমি আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলাম। প্রায় ঘন্টা 3 একটানা গাড়ি চালিয়ে কিছুটা ক্লান্ত ছিলাম, কিন্তু দুর্ঘটনা ঘটার চিন্তায় এক মুহূর্তের জন্য অসতর্ক হইনি। রাত তখন প্রায় 2টার মতো বাজে। এত রাতে ঢাকায় ফেরার মূল কারণ হলো তারপরের দিন সকাল 10টায় আমার অফিসে একটা জরুরি মিটিং আছে। যাই হোক,
আসার পথে খাজা বাবার মাজার নামে একটা জায়গা পড়ে। সেই জায়গা নিয়ে অনেক কুসংস্কার রয়েছে যে সেখানে নাকি প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে, চালক প্রায়ই গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে অথবা ব্রেক জ্যাম হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, শুধুমাত্র রাস্তায় কিছু ট্রাক আর গুটি কয়েক প্রাইভেট কার। আমি আনুমানিক 70 থেকে 80 কিলোমিটার বেগে গাড়ি ছুটাচ্ছিলাম। রাস্তার উপর তীক্ষ্ণ নজর। হঠাৎ একটা মোড় ঘোরার সময় আচমকা দেখলাম একটা লোক রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। লোকটার পরনে একটা ছেঁড়া ফাটা হাফ প্যান্ট, গায়ে কোনো কাপড় নেই, মুখে জঙ্গলের মতো দাড়ি, চোখগুলো আলো পরে ঝিকঝিক করছে। হলুদ দাঁতগুলো দেখলে অন্য সময় হয়তো ঘেন্না লাগতো। কিছুক্ষণের মধ্যে আমার গাড়ি তার গায়ে আঘাত করবে, অথচ মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে আমার গাড়ির দিকে। ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলাম। ব্রেক চেপে ধরবো যে সেই চিন্তাও তখন মাথায় আসছিল না। সত্যি করে বলতে গেলে যে স্পিডে গাড়ি চালাচ্ছিলাম সেই স্পিডে ব্রেক করলেও তা ওই লোককে সজোরে ধাক্কা দিবে। নিজেকে ফিরে পেলাম হঠাৎ। প্রাণপণে ব্রেক চেপে ধরলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। গাড়িটি হেঁচড়ে যেতে লাগলো লোকটির দিকে। একদম শেষ মুহূর্তে চোখটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আশা করছিলাম গগনবিদারী কোনো চিৎকার শুনবো, কিন্তু অবাক করে দিয়ে কানে এলো কেউ যেন পাগলের মতো হেসে উঠল। আমার গাড়ি লোকটাকে ভেদ করে চলে গেল। ভেদ করে বলছি কারণ আঘাতের কোনো শব্দ আমি পাইনি। যাই হোক, সজোরে ব্রেক চাপায় গাড়িটি 20-25 মিটার সামনে গিয়ে থেমে গেল। দ্রুত দরজা খুলে বের হলাম। আশ্চর্য, এতক্ষণ রাস্তায় অনেক গাড়িকেই সাইড কাটিয়েছি, অনেক গাড়ি আমাকে পাশ করে সামনে এসেছে, কিন্তু এই মুহূর্তে যত দূর দৃষ্টি যায় কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। যাই হোক, এত কিছু ভাবার মতো শক্তি তখন ছিল না। প্রায় দৌড়ে সেই জায়গায় এলাম যেখানে লোকটিকে দেখতে পেয়েছিলাম, কিন্তু এসে কাউকে দেখলাম না। ভাবলাম ধাক্কা খেয়ে হয়তো ছিটকে দূরে গিয়ে পড়েছে। প্রায় মিনিট 10 আতিপাতি করে খুঁজলাম, কিছুই দেখতে পেলাম না। আমাকে আরও অবাক করে দিয়ে রাস্তাটা নির্জনই রইল। একটা গাড়িও দেখলাম না। একরকম অমানসিক কষ্ট উপলব্ধি করলাম মনের ভেতর। একটা মানুষকে মেরে ফেলেছি। সে রাতে বহু কষ্টে গাড়ি চালিয়ে বাসায় ফিরেছিলাম। অফিসের মিটিংটা জয়েন করে এরপর 1 সপ্তাহের জন্য ছুটি নেই। আমার ঢাকার বাসায় আমি এবং আমার ওয়াইফ থাকতাম। তাকে কিছু বলিনি, পাছে ভয় পায় বা আমাকে খারাপ ভাবে। আমার আচার আচরণ দেখে আমার ওয়াইফের মনে সন্দেহ দানা বাঁধতে লাগলো। এদিকে আমি মোটামুটি শপথ করেছি যে তাকে কিছু বলবো না। যাই হোক, আমার ওয়াইফের পীড়াপিড়িতে পড়ে অবশেষে সিদ্ধান্ত নিলাম আবার দেশের বাড়িতে যাব। সেদিন সকালে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই আমরা। এবার আমার বউ ছিল সাথে। দেশের বাড়িতে আমরা 2 দিন ছিলাম। হঠাৎ একদিন বিকেলে ফোন এলো অফিস থেকে। কিছু বিদেশি ক্লায়েন্ট এসেছে, আমার উপস্থিতি খুব করে দরকার। আমার ছুটির তখনও 2 দিন বাকি। তাই প্রথমে আমার বউ খুব করে আপত্তি জানালো, কিন্তু তাকে বুঝিয়ে বলতে সে মেনে নিল। বুঝতে এবং বোঝাতে ভালোই সময় ব্যয় হলো। সেদিন রাত 11টার দিকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হই আমরা। এদিন আমি খুব ধীরে গাড়ি চালাচ্ছিলাম। স্পিড কোনো অবস্থাতেই 40-50-এর বেশি উঠাচ্ছিলাম না। আমি গাড়ি চালাচ্ছি, আমার বউ পাশে বসে গান শুনছে। আস্তে আস্তে আবারও সেই রাস্তায় চলে এলাম যেখানে গতদিন অ্যাক্সিডেন্টটা করেছিলাম। খারাপ লাগা ভাবটা ফিরে এলো আবার। রাস্তার উপর তীক্ষ্ণ নজর রাখছি। হঠাৎ আমাকে চমকে দিয়ে রাস্তার ঠিক ওইখানটায় আজকেও ওই লোকটাকে দেখতে পেলাম। সাথে সাথে আমার বউকে ধাক্কা দিয়ে বললাম সে কি কিছু দেখতে পাচ্ছে কিনা। গান শুনতে থাকলেও তার চোখ খোলা ছিল। আমি ধাক্কা দিতেই কান থেকে হেডফোন নামিয়ে বলল, আশ্চর্য, এই লোক হঠাৎ করে কোত্থেকে উদয় হলো। আমার আর প্রশ্ন করা লাগলো না। যা জিজ্ঞেস করতে নিয়েছিলাম তার উত্তর এমনিতেই পেয়ে গেলাম। ব্রেক করে গাড়ি থামালাম। আশ্চর্যের ব্যাপার হলো গাড়ি থামানোর সাথে সাথে লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমার বউ এর দিকে তাকিয়ে দেখলাম ও নিজেও ব্যাপারটা ধরতে পেরেছে। ভয় স্বতন্ত্র গলায় বলল, লোকটা কোন দিকে গেল? আমার কাছে কোনো উত্তর ছিল না, শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম খোলা রাস্তার দিকে। আজকের ভৌতিক ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। প্রত্যেক শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই আপনাদের সামনে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।